বাজেটের শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেবার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন নতুন খাত। ব্যক্তি করমুক্ত আয়সীমা কিছুটা বাড়লেও পরের স্ল্যাবে আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে হার। ৬০ ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব করা হতে পারে, এতে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। ব্যক্তি করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। পরের স্ল্যাবে পরবর্তী ৩ লাখ টাকা আয়ে ৫% পরিবর্তে কর দিতে হবে 10%। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টারে আগাম কর দিতে হবে না, এতে রোগীদের সাশ্রয় হবে ৬০০ টাকা। সিগারেটের শলাকা প্রতি বৃদ্ধি করা হচ্ছে দাম, স্ট্যাম্পে বসবে QR কোড। রপ্তানিতে বিদ্যমান উৎসে কর কমছে, মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে ২২ ধরনের উপকরণে AIT কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে ১০ বছর কর অব্যাহতি, স্বর্ণ ও স্বর্ণালংকার AIT কমতে পারে। ইলেকট্রিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে প্রত্যাহার হবে AIT। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে AIT। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে কমতে পারে কর। ICT পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশনে আয়করমুক্ত। মোবাইল সিমে বাতিল হচ্ছে ৩০০ টাকার কর। কাজু বাদাম, দামি মাছ, দেশি মদ, প্রসাধনীর দাম বাড়তে পারে। আসন্ন বাজেটে কর কাঠামোতে আসতে যাওয়া পরিবর্তন নিয়ে জানব সহকর্মী রিমন রহমানের কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন বাংলা মোটর সেন্টার থেকে। রিমন, প্রথমত বাজেট বড় হচ্ছে, স্বাভাবিকভাবেই আয় বৃদ্ধি করতে হবে, সেটি করতে গিয়ে কর কাঠামোতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? বাজেটের আকার কিন্তু অনেক বড়, অর্থাৎ চলতি যে অর্থ বছর সেই অর্থ বছরের তুলনায় কিন্তু ভালোই বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ ৯,৩৮,০০০ কোটি টাকা বাজেটের অঙ্ক। সেখানে কিন্তু রাজস্ব খাত থেকে আয় করতে হবে প্রায় ৭ লাখ কোটি টাকা। তার বেশিরভাগই আয় করতে হবে NBR কে, যে কারণে NBR এর ঘাড়ে কিন্তু একটি বড় রাজস্ব আদায়ের চাপ তৈরি হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকার যেটি বলছিল যে এই বাজেটটি হবে বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। কর কাঠামোর যে ধরনের পরিবর্তন আমরা এখন জানতে পাচ্ছি, অর্থাৎ একদিন পরই হয়তো বাজেট, সেই বাজেটে যে কর কাঠামোগুলো উপস্থাপন করা হবে সেখানে আমরা দেখতে পেলাম যে আসলে উৎপাদনমুখী যে শিল্প রয়েছে, দেশীয় যে শিল্প রয়েছে, সেই শিল্প কিন্তু কর ছাড় দেওয়ার একটি ছক তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি স্থানীয় কম্পিউটার, স্থানীয় রপ্তানিকারকদের একটু সুবিধা দেওয়া হয়েছে। কম্পিউটার উৎপাদন, কম্পিউটার যন্ত্রাংশ, এই ধরনের যে শিল্প রয়েছে, মোবাইল শিল্প রয়েছে, সেই শিল্পগুলোতে কিন্তু যতটা সম্ভব শুল্ক ছাড়ের একটি চিন্তা রয়েছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা যারা SME খাতে, তাদের কিছুটা সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে যে বিলাসী পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বৃদ্ধির, অর্থাৎ শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হতে পারে। আমরা ব্যক্তির করমুক্ত আয়সীমা নিয়ে যেটি অনেকদিন ধরে আলোচনা চলছিল, মূল্যস্ফীতি অনেক বেশি, যে কারণে ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ বা ৪.৫ লাখ টাকা করার কথা ছিল, সেটি এবার কিছুটা বাড়ছে। কিন্তু পরবর্তী ধাপগুলোতে অর্থাৎ ৩,৫০,০০০ যে রয়েছে সেখানে এবার বাড়িয়ে ৩,৭৫,০০০ করা হচ্ছে। কিন্তু ৩,৭৫,০০০ পরের যে ৩ লাখ, সেখানে কিন্তু ৫% ছিল কর, সেটি কিন্তু 10% করা হচ্ছে। অর্থাৎ শুল্ক কাঠামোতে একটি পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু কর কাঠামোতে সরকার দিতে যাচ্ছে। রিমন, আরো একটি বিষয় যোগ করবেন, সম্পদ কর আর বাইকারদের কাছ থেকে আগাম কর নিয়ে যে সিদ্ধান্ত, সেটি থেকে সরকার সরে এলো কিনা? সম্পদ কর দেওয়ার ব্যাপারে সরকারের একটি সিদ্ধান্ত ছিল এবং সরকার মনে করেছিল যে ধনীদের কাছ থেকে যে সারচার্জ নেওয়া হচ্ছে সেটি বাদ দিয়ে সম্পদ করের দিকে যাওয়া। ইনবেরের পক্ষ থেকে এই বিষয়ে অনেক ধরনের প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই জায়গা থেকে কিন্তু সরকার সরে এলো এবং সরকার যেটি বলছে যে আসলে আরেকটু পর্যালোচনা করার পর কিন্তু ধনীদের কাছ থেকে যে সম্পদ করের সেটি নেওয়া হবে, অর্থাৎ এই বাজেটে এটি থাকছে না। পাশাপাশি বাইকারদের যে আগাম কর নেওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে একটি আন্দোলন হয়, সেটি নিয়ে বিক্ষোভ করে অনেকে, যারা বাইক চালায় বা যারা রাইড শেয়ার করে, তাদের মধ্যে একটি বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে এটি বিবেচনা করা হয়েছে এবং সেটি কিন্তু আর এই বাজেটে থাকছে না। তবে 150 সিসির যে বাইক রয়েছে সেই বাইক কেনার ক্ষেত্রে কিন্তু TIN বাধ্যতামূলক, অর্থাৎ যারা 150 সিসির বাইক কিনবে তাদেরকে কর শনাক্তকরণ নম্বর কিন্তু দিতে হবে। অর্থাৎ যদি সে এটি দেয় তাহলে কিন্তু সরকারের কাছে একটি নিবন্ধিত হয়ে গেল যে আসলে সেই বাইকটি কিনেছে এবং তার প্রতি বছর কিন্তু এটি রিটার্ন দিতে হবে। পাশাপাশি কালো টাকা সাদা করার যে বিষয়টি, সেটাও কিন্তু এই বাজেটে থাকছে বলে আমরা জানতে পেরেছি, অর্থাৎ সেই সুযোগটি বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে।
ধন্যবাদ রিমন, বেশ কিছু বিষয় খুব পরিষ্কারভাবে আপনি বর্ণনা করলেন।